বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে শুনছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং পাশাপাশি অন্য ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। যথারীতি আজকের আমাদের ক্লাস রুটিন অনুযায়ী আজকের ক্লাসের বিষয় রক্ত ও রক্ত সংবহন তন্ত্র। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে মানে সাংঘাতিক রকমের একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমার প্রথমেই সাউন্ডটাকে ক্লিয়ার করে নিই। সবাই কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড কি ক্লিয়ার? কথাটা ক্লিয়ার বুঝে নেই আগে। সাউন্ড শুনতে পাচ্ছি, জাস্ট কমেন্ট প্লিজ। সাউন্ড কি ক্লিয়ার? আমার কণ্ঠ শুনতে পাচ্ছ সবাই? আমার কণ্ঠ কি শোনা যাচ্ছে? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা? ইয়েস, সাউন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আলোচনার বিষয় কি বলছি? ব্লাড, রক্ত। তো রক্তই বাঁচা, রক্তই মরা, রক্তেই জীবন। অর্থাৎ এই যে আমরা যে বেঁচে আছি সেটা রক্তের কারণে। মরে যাওয়ার সাথে সাথে একটা মানুষ যখন মরে যাবে, যে করোনা ভাইরাসে মারা যাচ্ছে বা যেভাবে মারা যায়, প্রথম কাজ কি? একদম প্রাইমারি লেভেলে লোকটা মারা গেছে কিনা, তাহলে প্রথমে যে ওর বিপি টেস্ট করে দেখবে। বিপি মানে কি? ব্লাড প্রেশার। একদম গিয়ে ধরবে হাত। তার রক্তের চাপ যদি ঠিক থাকে তাহলে সে বেঁচে আছে, রক্তের চাপ না থাকলে সে মারা গেছে। তার মানে কি? অল থিংস ডিপেন্ড অন ইউর ব্লাড। ভাত খাইলাম, এই খাবার খাইলাম, খাবারটা হজম হলো, পরিপাক হলো। গত ক্লাসে বলেছিলাম পরিপাক তন্ত্রে কি করে পরিপাক হয়, পাকস্থলীতে। তো এই পরিপাক হওয়ার পরে সার অংশটা কোথায় যাবে? রক্তে। এই রক্ত ওই সার অংশ মানে পুষ্টিটাকে পুরো বডিতে ছড়িয়ে দিয়ে দেবে। আমি, আপনি বা তুমি কি আঙ্গুল ফুটা করে কখনো খাবার ঢুকাই দেই? আমাদের আঙ্গুলের মধ্যে নেবাব খা, কিন্তু না খেয়ে না খেয়ে আঙ্গুল চিকন হয়ে যায়, আবার খেয়ে খেয়ে অনেক মোটা হয়ে যায়। তা আঙ্গুলের মধ্যে খাবারটা নিয়ে গেল কে? এখানে ভিটামিন নিল কে? এখানে পুষ্টি নিল কে? এখানে খনিজ পদার্থ নিল কে? যার সাহায্যে এখানে ভিটামিন গেল, খনিজ পদার্থ গেল, বা এখানে কার্বোহাইড্রেট বা শর্করা গেল, বা স্নেহ গেল, যার সাহায্যে গেল তার নাম রক্ত। তো পুরো বডির একেবারে নখের মাথার চুল বাদে প্রতিটি অর্গান সিস্টেম এর মধ্যে খাবার বলতে পুষ্টি, খাবারের পুষ্টি এবং অক্সিজেন সাপ্লাই করে ব্লাড। তো এমনটা মনে করার কোনো কারণ নাই যে আমি যে ফুসফুসের সাহায্যে অক্সিজেন নিলাম এটাকে বলি কি? প্রশ্বাস। গত ক্লাসে বুঝিয়েছিলাম প্রশ্বাস মানে কি। বাইরে থেকে অক্সিজেনটা গ্রহণ করলাম, তার নাম প্রশ্বাস। দিস ইজ নট নিঃশ্বাস, এটা কিন্তু প্রশ্বাস। বুঝলেন? অনেকে আবেগে এটাকে তোমরা নিঃশ্বাস বলো। হ্যাঁ, নিঃশ্বাস নিচ্ছে। নো, তুমি কি নিচ্ছ বলো? প্রশ্বাস। আর ছাড়তেছো কি বলো? নিঃশ্বাস। সুতরাং তোমাকে যদি কেউ প্রেম পত্র লেখে, তুমি আমার নিঃশ্বাস, তুমি কি আসো নাকি তোমাকে বের করে দিয়েছে? তোমাকে কিন্তু বের করে দিয়েছে, সে তুমি আর নাই। তাহলে তোমাকে প্রেম পত্র লিখতে গেলে লিখতে হবে তুমি আমার প্রশ্বাস, মানে কি তোমাকে সে কি গ্রহণ করতে চাচ্ছে। তা তুমি যে এই যে প্রশ্বাসটা নিলা, এই প্রশ্বাসটাও পুরো বডির মধ্যে ছড়িয়ে দিতে হবে। তোমার বডির কোন অংশে যদি অক্সিজেনের সাপ্লাই না থাকে, সেই অংশ আস্তে আস্তে পৌঁছে যাবে। তাহলে পুরো বডির সমস্ত সেলকে বাঁচিয়ে রাখার জন্য দুটা উপাদান খুবই জরুরি। একটা হচ্ছে তোমার পুষ্টি। পুষ্টি মিন্স খাদ্যের বিভিন্ন উপাদান, এই পুষ্টি এবং পাশাপাশি কি অক্সিজেন। তো সাপ্লাই অফ নিউট্রিশন অ্যান্ড সাপ্লাই অফ অক্সিজেন, এই দুইটা যাবে যার সাহায্যে, তার নাম কি? ব্লাড। তো সব কিছু রক্তের মধ্যে। মানুষ মরে গেলে তখন সবার আগে তার টেস্ট করে কি? ব্লাড। আচ্ছা ঠিক আছে, আমার অসুখ হয়েছে, আমি এখন হাতে ব্যথা পেয়েছি বা পায়ে ব্যথা পেয়েছি, তাহলে কি পা ফুটা করে ওষুধ ঢুকাই দেবো? ব্যথানাশক ওষুধ যদি খাই সেটা মুখ দিয়ে খাবো, সেটা খাইলাম, পাকস্থলীতে গেলেও হজম হয়ে সেই সার অংশটা চলে যাবে কি? রক্তনালীর ভিতর দিয়ে, রক্তের মধ্যে। এরপরে পায়ের আঙ্গুলে ব্যথা পেয়েছিলাম, পায়ের আঙ্গুলের ব্যথা সেরে যাবে।
তাহলে পুরো বডির সমস্ত অর্গান সিস্টেমকে বাঁচিয়ে রাখে কে? ব্লাড। আবার পুরো বডির সমস্ত অর্গান সিস্টেমের মধ্যে ব্যাখ্যা করে যদি বলতে চাই যে অক্সিজেন সাপ্লাই করে কে? ব্লাড। পুরো বডির সমস্ত অর্গান সিস্টেমের মধ্যে এখানে নিউট্রিশন বা পুষ্টি সাপ্লাই করে কে? ব্লাড। সব কিছু ব্লাড। এই জন্যই ওই যে স্বশিক্ষিত ব্যক্তি কুষ্টিয়া লালন ফকির বলেছিল, খাসার ভিতর অসীম পাখি কেমনে এসে যায়। তো ওই লালন ফকির যদি উনি সায়েন্সের কি বলে স্টুডেন্ট ছিল না বা পড়ালেখা ওইরকম করে নেই কখনো, কিন্তু এত আধ্যাত্মিক কিছু কথা বলে গেছে যেটা নিয়ে বিজ্ঞানীরা এখন যুগ যুগ ধরে গবেষণা করে। লালন ফকির বলে গিয়েছিল যে মানুষের শরীরে রক্তনালীগুলো হচ্ছে নদীর মতো, নদীর মতো। একটা নদী যেমন একটা এলাকায় প্লাবিত করে, শোভন করে, সুন্দর করে। স্পেশালি বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যত শহর বন্দর গড়ে উঠছে, একদম গ্রামের বাজার পর্যন্ত সবই নদীকেন্দ্রিক গড়ে উঠছে। নদীকেন্দ্রিক সভ্যতা, নদীকেন্দ্রিক ঢাকা শহর নাম কি? বুড়িগঙ্গা। নদীকেন্দ্রিক নাম কি? কর্ণফুলী। নদী নাম কি? চট্টগ্রাম। নদীকেন্দ্রিক রাজশাহী নাম কি? পদ্মা। ইস অ্যান এভরি, প্রতিটি বড়, সিলেট সুরমা, এরকম করে নদী একটা করে সভ্যতাকে গড়ে তুলছে। একটা এলাকার নদী যেমন ওই এলাকার সভ্যতাকে গড়ে তুলেছে, এরকম করে রক্তনালীগুলো ওই যেই দিক দিয়ে প্রবাহিত হয়েছে রক্তনালীগুলো, সেই এলাকার মাংসপেশিকে পুষ্টি এবং অক্সিজেন যোগান দেয়। সো এই রক্তনালীগুলোর ভেতর দিয়ে যায় কি? রক্তের মধ্যে পুষ্টি এবং অক্সিজেন। আশা করি বলতে পেরেছি। রক্তই বাঁচা, রক্তই মরা, রক্তই সবকিছু। খাবার খেলো রক্ত, ওষুধ খেলো রক্ত। করোনা ভাইরাস কোথায় সংক্রমিত করে? এই যে শ্বাস নাক দিয়ে গেল, শ্বাসনালী দিকে ফুসফুস, ফুসফুস থেকে তারপরে হৃৎপিণ্ডে যখন যাবে তখন ব্লাডের সাথেই যাবে। মানে রক্ত এই যে টেস্ট করা হচ্ছে এখন করোনা ভাইরাস, হয়তো একটু ব্লাড নিয়ে একবার টেস্ট করে, ব্লাড নিয়ে একটা টেস্ট, আর একটা হচ্ছে এই যে তোমার মুখের ভিতরে কটন বাটের মতন দিয়ে ওখান থেকে একটু লালা নিয়ে লালাটাকে পিসিআর মেশিনে দিয়ে এখান থেকে টেস্ট করে। তো এমন প্রযুক্তিও বাইর করার চেষ্টা করে যে গণস্বাস্থ্য ডক্টর জাফরুল্লাহ স্যার, উনি তো বলতেছে যে ব্লাড নিয়ে উনি টেস্ট করার জন্য মেকানিজম বের করতেছে। তো এই ব্লাড নেবে, ব্লাড শরীর থেকে অন্য টেস্ট কেমন করে, ব্লাড নেবে, ব্লাড নিয়ে কি বলে একটা স্লাইডের উপরে 2 ফোঁটা দিয়ে রিয়াজেন্ট 2 ফোঁটা দিয়ে একটু ঝাঁকানাকা দিলে বলে দিতে পারবে যে এখানে কি বলে তার করোনা ভাইরাস না। আচ্ছা, ওটার কথা বাদ দিলাম, করোনা ভাইরাস তো লেটেস্ট রোগ, ওনার কথা বাদ দিলাম। একদম হালকা জ্বর থেকে শুরু করে তোমার যত রোগ আছে সব কিছু তোমার ব্লাড টেস্ট করে বলে দেওয়া যাবে। সব কিছু অল থিংস ব্লাড। আমি কি কথাটা বোঝাতে পেরেছি কিনা? সব কিছু তোমার, যদি তুমি ছেলে নাকি মেয়ে, তোমার রক্ত পরীক্ষা করে বলে দেওয়া যাবে। রক্তই সব। মানুষ মরে গেলেও সবার আগে টেস্ট করে দেখে তার বিপি আছে কিনা। হাত দিয়ে যদি বুঝতে না পারো তখন তোমাকে ইসিজি করতে হবে, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ইসিজি করার সময় এরকম করে রক্তের যদি এরকম করে বিট পাওয়া যায় তাহলে ঠিক আছে। কিন্তু যদি বিট পাওয়া না যায়, এরকম প্যারালাল দুটা রেখা চলে যায়, তাহলে বুঝতে হবে যে এরকম করে তরঙ্গ পাত হয় নাই, তাহলে বুঝতে হবে যে মারা গেছে। তাহলে অল থিংস ডিপেন্ড অন ইউর ব্লাড। তাই আমাদের আজকের আলোচনার বিষয় কি বলছি? ব্লাড। আর যদি বলি, আরো বড় করে বলি, আমাদের দেশ বাংলাদেশ স্বাধীনতার কি বলে, আজকে হচ্ছে 17ই এপ্রিল, বাংলাদেশের 17 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার কি বলে স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে 17 এপ্রিল তাৎপর্যটা কি সেটা একটু বলে। 17 এপ্রিল জানি সবাই যে মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে হয়েছিল ওই কি বলে মেহেরপুরের কারণে। তো এই প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল আজকে 17 এপ্রিল। তো আজকের এই দিনে আমরা শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করি, আমার দেশের জাতীয় চার নেতা এবং সবার উপরে যিনি ছিলেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার আদর্শে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণটাও দেখেন, একদম গর্জে উঠে বললেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। সব ব্লাড। স্বাধীনতাও রক্ত ছাড়া হয় না, রক্ত ছাড়া স্বাধীনতা হয় না। ওই যে মহাত্মা গান্ধী 1915 সালের দিকে যখন কাম ব্যাক করলেন ইন্ডিয়ায়, 1915 সালের দিকে ইন্ডিয়ায় যখন ফিরে আসলেন দক্ষিণ আফ্রিকা থেকে,
উনি ওনার কাপড় চোপড় সব বর্জন করলেন, এক কাপড় পরা শুরু করলেন, ধুতি পরে জীবনযাপন করা শুরু করলেন, ধুতি পরে জীবনযাপন করেন এবং উনি অহিংস আন্দোলন গড়ে তুললেন, অহিংস আন্দোলন। কিন্তু এই ব্রিটিশরা আর কি খুব বেশি ইফেক্টিভ এটাকে মনে করে না, খুব বেশি পাত্তা দেয় না। অনেকেই আমরা হয়তো একটু চাপাবাজি করে বলি ব্রিটিশদেরকে আমরা আন্দোলন করে তাড়িয়েছেন, নো, এগুলো সাও মিথ্যা কথা। 1939 থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে যদিও জার্মানির হিটলার সাহেবরা হেরে গেছে, ইতালি বা জাপান এরা যে পক্ষ ছিল এরা হেরে গেছে, কিন্তু বাকি যে পুরো ওয়ার্ল্ডের একটা ব্যাপক ক্ষতি হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল ব্রিটিশরা। কারণ সেই সময় ব্রিটিশ উপনিবেশ এত বড় বিস্তৃতি ছিল যে ব্রিটিশ সরকার বলতো যে ব্রিটিশ সূর্য কখনো অস্তমিত হয় না। পৃথিবীর কোথাও যদি ব্রিটিশ সূর্য অস্তমিত হয়, ঠিক সেই সময় অন্য কোনো দেশের অন্য কোনো এলাকায় ব্রিটিশ সূর্য উদিত হয়। এরকম দাপট ছিল ব্রিটিশদের। তো ওই সময় ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নানান দেশ একটার পর একটা দেশকে স্বাধীনতা দিয়ে চলে গেছে, কারণ অর্থনৈতিকভাবে ওরা খুবই পঙ্গু হয়ে গেছিল, নানান রকম ব্যাপার ছিল। তা সেক্ষেত্রে সে যাই হোক, আমি বলতে চাচ্ছি যতটা না বলা হয় যে আন্দোলন করে ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছিল, এটা যতটা আমরা বলি এটা ফাও বলি। হয়তো কিছু আন্দোলন হয়েছিল কিন্তু ওরা স্বেচ্ছায় চলে গেছে। কারণ নট অনলি বাংলাদেশ, এরকম বিশ্বের বেশিরভাগ দেশ থেকে ব্রিটিশরা চলে গেছে। একটু ভিন্নতা আমি চিন্তা করি সবসময়, ওই কিউরিসিটি থেকে আমি এটা মানে খুঁজে দেখছি এবং গল্প সত্য। নট অনলি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই টোটাল বিশ্বের দেশগুলোকে তারা বেশিরভাগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আস্তে আস্তে একটা করে স্বাধীনতা দিয়ে চলে গেছে। সেটা তো ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন মহাত্মা গান্ধী এই অহিংস আন্দোলন দিয়ে জমাতে পারতেছিলেন না, তখন হিটলারের সঙ্গে দেখা করে আসছিলেন নেতাজি সুভাষ বসু। হিটলার, জার্মানির সেই হিটলার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলার থাকা অবস্থায়, হিটলার তখন তো ব্যাপক প্রতাপশালী, হিটলারের সঙ্গে দেখা করতে গেছে। তখন হিটলার নেতাজি সুভাষ বসুকে বলতেছে কিভাবে তোমরা স্বাধীনতা যাচ্ছ? তা নেতাজি সুভাষ বলতেই তো অহিংস আন্দোলন করতেছে মহাত্মা গান্ধী, অনেকেই করতেছে এভাবে। পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্না আছে, এরা দ্বিজাতীয়ত্বের ভিত্তিতে স্বাধীনতা করতে যাচ্ছে। কথা শোনো, এভাবে হবে না। যাও দেশে যাও, ডিক্লেয়ার করো, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। রক্ত দাও তোমরা আমাকে, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। নেতাজি সুভাষ বসুর বিখ্যাত ডায়লগ, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তার মানে কি, রক্ত ছাড়া স্বাধীনতা হয় না। সেটা আমাদের আলোচনার বিষয় ব্লাড বা রক্ত। রক্ত নিয়ে এত কথা বললাম, মানে রক্তের বেসিক যে ইম্পর্টেন্সটা বা এটার প্রয়োজনীয়তা, এটা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তো রক্ত যদি বলা হয় রক্ত কি, তাইলে বায়োলজিক্যাল টার্ম রক্ত একটা হচ্ছে টিস্যু, টিস্যু বা কলা, অর্থাৎ রক্ত এক প্রকার তরল যোজক কলা। টিস্যুটা কি জিনিস? অনেকগুলা সেল বা কোষ একত্রিত হয়ে একই রকম ক্রিয়াকলাপ যখন অংশগ্রহণ করে, উৎপত্তি স্থল যখন একই রকম হয়, তখন তাহাকে বলা হয় টিস্যু বা কলা। এর মধ্যে রক্ত এক প্রকার তরল যোজক কলা। তার মানে আমি যদি তোমাকে বলি রক্ত কি, তাহলে তোমাকে এক কথা উত্তর কি হবে? রক্ত এক প্রকার কি তরল যোজক কলা। যারা কাগজ কলম নেও নাই, শুধুমাত্র কথা শোনার জন্য বসছো, তারা কিন্তু এখানে বসে কোনো লাভ হবে না ভাই। বেশিরভাগ ছেলেমেয়ে বাংলাদেশের এই 4 লক্ষ ছেলেমেয়ে বিশেষ পরীক্ষা ফর্ম ফিল আপ করছে না, 4 লক্ষ প্লাস 4.5 লক্ষ যদি শেষ পর্যন্ত পরীক্ষা দেয়, তো এই বেশিরভাগ ছেলেমেয়ে সিরিয়াস না। এরা মনে করে কি একাডেমিক পড়ালেখা করলে চাকরি হয়ে যায়। এরা মনে করে কি এই দুষ্টামি করে পড়ালেখার নাম চাকরি। তুমি যে যুগে বাস করো সে যুগে মেধার কোনো বিকল্প নেই। এখন যদু মধু কদুর কোনো বিকল্প নেই, মানে কোনো দাম নাই দুনিয়ায়। এখন টোটালি মেধা, টোটালি মেধা। তুমি যদি দেখো যে চাকরি কারা পাচ্ছে, সবসময় মেধাবী ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে। ওই মামা খালুর যুগ আগের যুগ ছিল, এই যুগে এগুলোর কোনো অস্তিত্ব নেই। সুতরাং তুমি যদি সিরিয়াস না হও এই ব্যাপারে, তাহলে তোমাকেও সিরিয়াসলি এই ব্যাপারটা ধরা দেবে না। তুমি যদি চাকরির প্রিপারেশনকে ভালো না বাসো, চাকরির প্রিপারেশন তোমাকে ভালোবাসবে না। একদম সিম্পল। তুমি যদি অঙ্ককে ভালো না বাসো, অঙ্কও তোমাকে ভালোবাসবে না। তুমি কাউকে কোনো একটা কাজ যে কাজেই করো, ওটাকে যদি ভালোবেসে না করো, ওটা তোমাকে সঠিকভাবে আউটপুট দিবে না। সুতরাং আমি তোমাকে বলতে চাচ্ছি, তুমি যখন অনলাইন ক্লাস রেগুলার করো, যারা রেগুলার করো তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসা উচিত টেবিলে। আর এখন তো তোমাদের লকডাউন অবস্থা, কোথাও তো যেতে পারো না, টেবিলে খাতা কলম নিয়ে হেডফোন দিকে মোবাইলটার সামনে নিয়ে নিয়ে বসা উচিত। যারা এটা ভাবে বসছো তারাই শুধুমাত্র রেগুলার ক্লাস করে লাভবান হবে। আর যারা এই দুষ্টমি করতে, আজকে একদিন স্যারকে দেখলাম, কালকে একটু দেখলাম, এইভাবে সিরিয়াসনেস নাই, এগুলো ফালতু। বাবা মায়ের কষ্টার্জিত টাকা নষ্ট ছাড়া কিচ্ছু না। এই যে দেশের মধ্যে যে দুর্ভিক্ষ হবে, এই দেশের মধ্যে যে অভাব অনটন হবে, তোমার এই মধ্যবিত্ত পরিবারের বাবা মাগুলার কথা চিন্তা করো। তোমার বাবার তো কোনো টাকশাল নাই ভাই,
তোমার গ্রামের এই পা ফাটা বাপটা তোমার জন্য ওই যে ধান বিক্রি করে তোমার জন্য টাকা দেবে। আর তুমি যদি এরকম করে 3 বছর ধরে ঢাকা শহরে বা বাংলাদেশের কোনো শহরের মেসের মধ্যে চিৎপাটার মধ্যে শুয়ে থেকে চাকরির চিন্তা করো, তাহলে চাকরি তোমার কোনো কালে হবে না। টার্গেট করো 6 মাস, ফাটায় ফেলবো, হিসাব শেষ। দুনিয়া একদিকে, চাকরি একদিকে। যদি করোনায় মারা যাও তো মারা গেল, গল্প শেষ। যদি বেঁচে থাকো টার্গেট করে যে 6 মাস, 1 বছরের মধ্যে চাকরি বাংলাদেশে যদি একটা হয় ওটা আমার হবে। এরকম ডেফিনেটলি স্পিড নিয়ে কাজ করো। তো কোন বেড়া তোমাকে চাকরি না দেয় আমি দেখতে চাই। কিন্তু তোমার তো ওই রকম না, তুমি তো বই নিয়ে বুকের মধ্যে গিয়ে পড়তে পড়তে ঘুমাই যাও, বুকের মধ্যে গিয়ে ঘুমাই যাও, কাজ কাম না থাকলে একটু পড়ো। এইরকম পড়ালেখার কোনো যুগ নেই ভাই, এখন টোটালি মেধার যুগ। যদি পড়তে চাও পড়ার মতো পড়ো, যদি মনে করো যে না আমার দেওয়া হবে না, বাদ দাও, বাদ দাও, অন্য কাজ করো। সুতরাং সিরিয়াসলি খাতা কলম নিয়ে বলবা, নাহলে আমার সামনে আইসো না, এগুলো ফাও, বুঝতো। আমি বললাম রক্ত এক প্রকার তরল যোজক কলা, ইংলিশে শব্দটা আছে লিকুইড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু, রক্ত এক প্রকার তরল যোজক কলা। এই রক্তের উপাদানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। রক্তের উপাদানকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। রক্তের উপাদান বলেছি, রক্তের উপাদান প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রক্তরস, রক্তরস, আরেকটা হচ্ছে রক্তকণিকা। আমি আবারও বলি, রক্ত কি বলেছি, রক্তের ইম্পর্টেন্সই প্রথমে এক নাগারে অনেক কথা বলেছি, প্রায় 10-15 মিনিট বলছি। এরপরে বলছি যে রক্ত এক প্রকার তরল যোজক কলা। এরপরে বলছি রক্তের উপাদান প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে রক্তরস, একটা রক্তকণিকা। এই রক্তরস, রক্তকণিকা, তাহলে রক্ত রসের পরিমাণটাই বেশি, এটা হচ্ছে 55%, আর রক্তকণিকা হচ্ছে 45%, এই মোটে 100%। তাহলে রক্তরস বেশি নাকি রক্তকণিকা বেশি রক্তের মধ্যে, বলো বলো। রক্তরস, তো রক্তরস হচ্ছে কত 55, আর রক্তকণিকা কত 45। তো রক্তরস কোনটা? রক্তের মধ্যে বিদ্যমান যে পিচ্ছিল, পিচ্ছিল যে পদার্থটা আছে সেটাকে বলা হয় কি রক্তরস। এটা বেসিক্যালি পানি, 92 থেকে 93% পানি থাকে এখানে। এই রক্তরসের মধ্যে 92 থেকে 93% পানি। রক্তরসের মধ্যে 92 থেকে 93% পানি। তাহলে রক্তরস কি জিনিস তোমাকে যদি বলা হয় তাহলে কি বলবে? রক্তের মধ্যে বিদ্যমান পিচ্ছিল জলীয় অংশকে রক্তরস বলে, যেখানে 92 থেকে 93% পানি থাকে। তাহলে আলটিমেটলি রক্তের প্রধান উপাদান কি? পানি। রক্তের প্রধান উপাদান রক্তরস নাকি রক্তকণিকা? রক্তরস। সেই রক্তরসের দেখবে যে পুরোটাই পানি, 92 থেকে 93% পানি। এই জন্যই তুমি যখন রক্ত দান করো বা ব্লাড ডোনেট করো, তোমাকে প্রচুর তরল জাতীয় খাবার খেতে বলে, স্পেশালি পানি খেতে বলে বেশি করে। এই তাহলে রক্তরস চলে গেল। এবার রক্তকণিকা, রক্তরস বাদে যে উপাদানগুলো আছে, রক্তরস বাদে রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলাকে বলা কি? রক্তকণিকা। রক্তরস বাদে রক্ত যে উপাদানগুলো আছে সেগুলোকে কি বলছি? রক্তকণিকা। এই রক্তকণিকা আবার 3 ভাগে ভাগ। রক্তকণিকা আবার 3 ভাগে ভাগ। রক্তকণিকার প্রথম ভাগটার নাম হচ্ছে তোমার আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। রেড, রেড লাল, বিতে ব্লাড, সিতে সেল। যদিও মেডিকেল সায়েন্সের স্টুডেন্টরা এটাকে সেল না বলে কর্পাসল বলে, তো যাই হোক আমরা সেল বললেও চলবে, আমরা সাধারণ বিজ্ঞান পড়ি, তাহলে সেল বললেও চলবে, কারণ আমরা বলতেই পারি যে অনেকগুলো সেল মিলে একটা টিস্যু তৈরি হয়, সেই সেন্সে এটাকে সেল। কেন সেল বলে না ওরা সেটাও আমি ব্যাখ্যাটা করে দেবো। আপাতত লেখি, রক্তের উপাদান, রক্তকণিকা 3 ভাগে ভাগ, একটা আরবিসি আর একটা হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল বা শ্বেতকণিকা, শ্বেতকণিকা। আরেকটা হচ্ছে প্লেটলেটস, PLATE। PLATELETS, প্লেটলেটস বা এটাকে বলা হয় অনুচক্রিকা। এটাকে উচ্চারণ করে অনেকে প্লাটিলেটস বলে, এটাই। তাহলে এই রক্তকণিকাকে বলছি 3 ভাগে ভাগ, একটা আরবিসি, একটা ডাব্লিউবিসি, একটা প্লেটলেটস। তো এর মধ্যে আরবিসির ইম্পর্টেন্সি মানুষের দেহে কি, আরবিসির ব্যাপক কাজ কি? ওই যে বললাম
যে রক্তের মধ্যে অক্সিজেন খাবার বা পুষ্টিকে সাপ্লাই করবে, এর মধ্যে গ্লুকোজ আমাদের শরীরে, মানে গ্লুকোজ মানে কি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের স্টার্টিং পয়েন্ট হচ্ছে গ্লুকোজ, এরপর ফ্যাক্টোজ, ম্যালাক্টোজ, গ্যালাক্টোজ, হোয়াটএভার। প্রথমে স্টার্টিং, তুমি ভাত খাইলেও তোমার পাকস্থলীর মধ্যে হয় কি গ্লুকোজ, আটা খেলেও গ্লুকোজ হয়, যে কোনো কার্বোহাইড্রেট খাবার খেলে স্টার্টিং পয়েন্ট কি গ্লুকোজ। সেই গ্লুকোজটাকে বলা হয়, কার্বোহাইড্রেটকে বলা হয় শক্তির উৎস। তাহলে আলটিমেটলি কি গ্লুকোজকে শক্তির উৎস বলা হয়। তা তোমার শরীরের মধ্যে সুগার বলো না, সুগার বলো যে সুগার, এই সুগার বা গ্লুকোজ বা শর্করাকে পুরো বডির মধ্যে সরিয়ে নিয়ে কে, এই আরবিসি। আরেকটা কথা বলছি আমি যে অক্সিজেন, এই অক্সিজেনকে পুরো বডির মধ্যে সাপ্লাই করে কে, তাও আরবিসি। মনে করো ঘুম থেকে ওঠার পরে তো তোমার শক্তি থাকে না, কিছুক্ষণ পরে শক্তি চলে আসে। তার মানে কি, তুমি ঘুমাইছিলা যখন তোমার ফুসফুসের মধ্যে অক্সিজেন ঢুকছে, বেরোইছে, পুরো বডির মধ্যে অক্সিজেনের সাপ্লাইটা হয়নি, একটু পরে একটু ঝাঁকানাকা করে নিলা, ওয়ার্ম আপ করে নিলা, এবার কিন্তু পুরো বডিতে শক্তি চলে আসলো। দেখবে যে খেলোয়াড়রা মূল খেলায় নামার আগে একটু ঝাঁকানাকা ওয়ার্ম আপ করে নেয়, কেন? যাতে বডির মধ্যে অক্সিজেনের সাপ্লাইটা বেড়ে যায়। আর অক্সিজেনের সাপ্লাই বেড়ে গেলে বায়োলজিক্যাল টার্ম বলা হয় বিপাক বেশি হবে, বিপাক। আর বিপাক যার বেশি তার শক্তি উৎপাদন ক্ষমতা বেশি। সো আমি যদি তোমাকে বলি আরবিসির প্রধান কাজ কি, তাহলে অক্সিজেন আর গ্লুকোজ পরিবহন করা। এটার এক নম্বর কাজ হচ্ছে অক্সিজেন, আর একটা কি, অক্সিজেন আর কি গ্লুকোজ, অক্সিজেন আর গ্লুকোজ পরিবহন করা। এই আরবিসির মধ্যে আরবিসিকে এরা নিউক্লিয়াস নাই যেহেতু এই জন্য সেল বলে না, কারণ সেলের প্রধান, সেলের বলা হয় না যে সেলের গঠনকারী বা সেলের প্রাণ কেন্দ্র বলা হয়, কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কি নিউক্লিয়াসকে। তাই নিউক্লিয়াস নাই এটার মধ্যে, তাই এটাকে ওরা, তাহলে নিউক্লিয়াস নাই এই জন্য সেল বলতে চায় না, নিউক্লিয়াস নেই। এটা বেশি দিন বাঁচে না, এটা বাঁচে আছে 120 দিন বা কয় মাস, 4 মাস, আবার 3 মাস বলল না, 120 দিন বা 4 মাস বাঁচে। আই রিপিট, তাহলে আরবিসির প্রধান কাজ অক্সিজেন প্লাস গ্লুকোজকে কি করা, পরিবহন করা, গ্লুকোজকে পরিবহন করা। 2 নম্বর কথা হচ্ছে নিউক্লিয়াস নাই, এটা 120 দিন বা 4 মাস বাঁচে, 120 দিন বা কি 4 মাস বাঁচে। আমার কথা কি বোঝা গেছে না? বাস, এই আরবিসির গল্প। এবার ডাব্লিউসি, এই যে তুমি এইডস মনে করো, এইডস হলে মানুষ বাঁচে না কেন? এইচআইভি ভাইরাস, এইডস এর জীবাণুর নাম কি এইচআইভি। এইচআইভি ভাইরাস যেমন এখন নভেল করোনা ভাইরাস সবাই যেন কোভিড-19, এরকম করে এইডস এর ভাইরাসের নাম কি এইচআইভি। এইচআইভি ভাইরাস মানুষের কোথায় আক্রমণ করে, এটার ডাব্লিউবিসি কে ধ্বংস করে দেয়, অর্থাৎ মানুষের শরীরের অতন্ত্র প্রহরী বা দারোয়ান বলা হয় বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিডিআর বলা হয় ডাব্লিউবিসি কে। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা তো মোটামুটি জীবাণুর ফ্যাক্টরি থাকি, তো সবসময় জীবাণুর ফ্যাক্টরি থাকি, কিন্তু আমাদের তো অসুখ হয় না, প্রতিদিনই কি অসুখ হয়? যে কারণে অসুখ হয় না, যার কারণে অসুখ হয় না, তার নাম ডাব্লিউবিসি। এই ডাব্লিউবিসি আমাদের রক্তের মধ্যে তাকিয়ে থাকে, যদি কোনো জীবাণুর দেখা হয় অ্যাটাক করে, জীবাণুর গল্প শেষ, আমরা রোগ থেকে ভালো হয়ে গেলাম। কিন্তু কিছু কিছু জীবাণু আছে যাদের সঙ্গে ডাব্লিউবিসি পারে না, তার মধ্যে একটা উদাহরণ কি কোভিড-19, এই নভেল করোনা ভাইরাসের সঙ্গে ডাব্লিউবিসি পারতেছে না। তো ডাব্লিউবিসি পারতেছে না, যদি পারে, আবার পারতেছে না, কেউ কেউ কিন্তু পারতেছে, বেশিরভাগই পারতেছে, যারা পারতেছে না তারা তো সংক্রমিত হয়ে মারা যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি বেঁচাচ্ছে, ভ্যাকসিন দাও, এই নোভেল করোনার কি কোনো ট্রিটমেন্ট আছে? নোভেল করোনার কি বলে মেডিসিন আছে, ভ্যাকসিন আছে, অ্যান্টিজেন আছে, কোনো কিছুই নেই। কিন্তু মানুষ বাঁচতেছে কি করে তাহলে? বেশিরভাগ লোকেই বাঁচতেছে, সব কি মারা হচ্ছে? এখন পর্যন্ত মারা গেছে, আজকে পর্যন্ত দেখা যাচ্ছে যে 1 লাখ কত, 1.5 লাখেরও কম, 1.5 লাখেরও কম মারা গেছে, বা 1.5 লাখ মারা গেছে এখন পর্যন্ত। 1.5 লাখ সংক্রমিত হয়েছে হতে 21 লাখ, 21 লাখ 22 লাখ সংক্রমিত হয়েছে, আর 1.5 লাখ মারা গেল। তো বাকিগুলো তো সবাই মারা যায়নি, কারণ কি ডাব্লিউবিসি, যার ডাব্লিউবিসির ক্রিয়া ক্ষমতা বেশি, যার ডাব্লিউবিসি ভালো কাজ করবে, সে সহজে নোভেল করার না কেন কোনো কিছু দিয়ে সহজে তাকে সংক্রমিত করা যাবে না। সুতরাং তোমার শরীরের মধ্যে অপ্রহরী বা দারোয়ান বা যোদ্ধা বা শিপাশালার নাম কি বলো, ডাব্লিউবিসি। দুনিয়ার কোনো ভ্যাকসিন, কোনো মেডিসিন, কোনো অ্যান্টিজেন কোনো কাজ করবে না যদি ডাব্লিউবিসি কাজ না করে। সো এইডস এর ক্ষেত্রে কি হয়, এইচআইভি ভাইরাস অ্যাটাক করে ডাব্লিউবিসি কে, আর এইচআইভি ভাইরাস যখন ডাব্লিউবিসি কে অ্যাটাক করে, তো ডাব্লিউবিসি শেষ, তো তুমিও শেষ। ডাব্লিউবিসি শেষ মানে কি, তুমি একটা রোগের ডিসপেন্সারি, যে কোনো রোগ যদি তোমার একবার শুরু হয় ওটা থামবে না। জ্বর চলছে 6 মাস, ডিসেন্ট্রি চলছে 2 মাস, একবার শুরু হলে আর থামতে যাবে না। তার মানে ডাব্লিউবিসির সক্রিয়তার উপরেই তোমার অনেক কিছু ডিপেন্ড করতেছে। আশা করি বোঝা গেছে। তাহলে এটাকে বলছি কি, ডাব্লিউবিসি কে বলেছি যে অতন্ত্র প্রহরী, অতন্ত্র প্রহরী বলা হয়।
তাহলে এটা কি করে, বেসিক্যালি ভ্যাকসিন দিলাম বা টিকা দিলাম কোন আশায়, আমি হেপাটাইটিস বি এর টিকা দিলাম কেন, যাতে হেপাটাইটিস বি ভাইরাসটা আমাকে সংক্রমিত করতে না পারে। যদি নভেল করোনার ভ্যাকসিন কখনো আবিষ্কার হয় আমি ওটা দিয়ে নেব, আমরা সবাই দিয়ে নেব। কেন দিয়ে নেব, যাতে ভবিষ্যতে নভেল করোনা দ্বারা আমরা সংক্রমিত না হই। কেন দেব, অ্যান্টিজেন দিলে যে অ্যান্টিবডি রক্তের মধ্যে তৈরি হবে ওইটার বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, স্থায়ী প্রতিরোধ বা পার্মানেন্ট প্রতিরোধ ব্যবস্থা তৈরি হবে। এটা হবে না যদি ডাব্লিউবিসি কাজ না করে। সুতরাং অ্যান্টিজেনকে অ্যান্টিবডিতে রূপান্তরিত করতে সহায়তা করে কে, ডাব্লিউবিসি। অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে, অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে কে, ডাব্লিউবিসি অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। আচ্ছা, এখন আমার এই গল্প শুনে তোমরা হয়তো ভাবতেছো স্যার তাহলে ডাব্লিউবিসি যত বেশি হয় তত ভালো, এইডস মেডস কোনো ব্যাপার না, নভেল করোনা কোনো ব্যাপার না, তুলি মেরে উড়াই দেবো। ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে গেলে হয়ে যাবে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে গেলে হবে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। বাড়লেও সমস্যা, কমলেও সমস্যা, আশ্চর্য ব্যাপার। ব্যালেন্স, এই জন্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এর কোনো ব্যাখ্যা নাই। তুমি যে বলো স্যার কেন হয়, কি কারণে হয়, কিছু মাইনর কজ বলা হবে, মেজর স্পেসিফিক কোনো কারণ বলার কোনো সুযোগ নেই যে ব্লাড ক্যান্সার কেন হয়। সুতরাং ডাব্লিউসি বেড়ে গেলে লিউকেমিয়া হতে পারে, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া এটার একটা অনুপাত আছে, নির্দিষ্ট অনুপাতেই থাকতে হবে। যে কোনো জীবাণুকে ডাব্লিউসি পেলে এটাকে সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ভক্ষণ করে ফেলে, খেয়ে ফেলে। ফ্যাগোসাইটোসিস এটা একটা সিস্টেমের নাম, এই সিস্টেম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সে এটাকে খেয়ে ফেলে, ভক্ষণ করে ফেলে। এই জন্যই সেটাকে বলা হয় অতন্ত্র কি প্রহরী। এটা অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে, অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে, অ্যান্টিবডি তৈরিতে কি বলছি সহায়তা করে। আর বেশি যদি বেড়ে যায় তাহলে কি হবে, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। বেশি দিন বাঁচে না, 5 থেকে 10 দিনের মধ্যে বাঁচে, অত ইম্পর্টেন্ট কত কথা না। তবে এটার মধ্যে নিউক্লিয়াস আছে, এই ডাব্লিউসির মধ্যে নিউক্লিয়াস আছে। অনুচক্রিয়ার ক্ষেত্রে গল্পটা সবাই জানো, অনুচক্রিয়ার কাজকে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এই যে তোমরা জানো যে ডেঙ্গুর সময় কি হয়, ডেঙ্গুর সময় এই প্লেটলেটসটা ওটাকে উচ্চারণ করার সময় এক একজন করে, কেউ বলে প্লাটিলেটস, কেউ বলে প্লেটলেটস, এই একই গল্প। প্লেটলেটস বা প্লাটিলেটস যাই বলুক, এটার কাউন্টিং কমে যায়। নর্মাল মানুষের থাকে 10-15 লক্ষ। এটা করে কি, এটা করে কি, এটা স্বাভাবিক সুস্থ মানুষের যদি সেলে থাকে এত, তো এটা করে কি, এটা করে কি রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে। অর্থাৎ আমাদের তরল রক্ত তরল ঠিক আছে, কিন্তু আমাদের তরল রক্তটা কি ওইরকম পানির মতন, আমাদের রক্তটা কি পানির মতন তরল, নাকি একটু ইলাস্টিসিটি আছে, একটু স্থিরতা আছে না, টানলে কি ডাইরেক্ট পড়বে, নাকি ফোটায় ফোটায় সুইয়ে সুইয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, ডিরেক্টলি পড়ার কোনো সুযোগ নেই। সো হ্যাভ সাম ইলাস্টিসিটি, স্থিরতা ব্লাডের আছে। তেমন অবস্থায় এই ব্লাড বা রক্ত কে জমাট বাঁধতে সহায়তা করে, যেটা তার নাম কি অনুচক্রিকা। বাট ওটাই যদি না থাকে তাহলে তোমার রক্ত জমাট বাঁধবে না, লিকুইড হয়ে যাবে, তরল হয়ে যাবে। তখন তোমার শরীরে যত ফুটাফাটি আছে সব ফুটাফাটা দিয়ে রক্ত বেরোবে, নাক দিয়ে বেরোবে, চোখ দিয়ে বেরোবে, কান দিয়ে বেরোবে, প্রস্রাবের সাথে বেরোবে, পায়খানার সাথে বেরোবে, ইভেন লোমকূপ দিয়ে তোমার ব্লাড বের হয়ে যেতে পারে হিমোলজিক ডেঙ্গু জ্বর হলে। অর্থাৎ ডেঙ্গু জ্বর দুইটা, একটা হচ্ছে ক্লাসিক্যাল সাধারণ জ্বর, এটা আমরা হইলে হয়তো বুঝি নাই, হয়তো বুঝছি ভালো হয়ে গেছে। আরেকটা আছে তোমার হচ্ছে তোমার হিমোলজিক, মানে কি তোমার ব্লাড সেলগুলো ওই যে কাউন্টিং কমে যাবে, এটা 10-12 হাজার নেমে 10-12 লাখ থেকে 10-12 হাজারে চলে আসবে। তখন দেখা যাচ্ছে যে তোমার অনেক রক্ত জমাট বাঁধতে পারবে না তোমার শরীরের রক্তের মধ্যে। তখন ওই যত ফুটাফাটি শরীরের আছে সব ফুটাফাটা দরজা দিয়ে রক্ত বেরোয়া শুরু হবে, আর ডেঙ্গুতে তোমার জীবন রিস্কের মধ্যে পড়ে যেতে পারে। এটা হচ্ছে হিমোলজিক ডেঙ্গু যেটাকে বলে। আশা কথা বোঝা গেছে। তাহলে এটাকে অনুচক্রিকার একটা নির্দিষ্ট মান আছে, এর কম হইলেও সমস্যা। এর বেসিক্যালি কাজটা কি বলছি, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে। এরও নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস নাই। কথা কি বুঝতে পেরেছে কেন? রক্তের উপাদানের গল্প কিন্তু শেষ, আমি আরেকবার বলবো, প্লিজ প্লিজ। আমি বলেছি রক্ত এক প্রকার, রক্তের প্রয়োজনীয়তার ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিয়েছি স্টার্টিং এ। যারা পয়েন্ট জয়েন করেছে তারা ভিডিওটা আবার শুনিবা। স্টার্টিং এ রক্তের ইম্পর্টেন্স কি, এই শারীরবৃত্তীয় হোক আর সামাজিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, রক্তের একটা মানে প্রাইমারি আলোচনা করেছি। তো সে ইনব্রিফ এক্ষেত্রে বলেছি রক্ত এক প্রকার তরল যোজক কলা, ইটস টিস্যু, ওকে, লিকুইড কানেক্টিভ টিস্যু। কলার ইংলিশ কি, টিস্যু। টিস্যু শব্দটা সবাই চেনো। রক্তের উপাদান প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে রক্তরস, একটা রক্তকণিকা। রক্তরস মানে রক্তের মধ্যে বিদ্যমান পিচ্ছিল উপাদান। এটা বেসিক্যালি 92 থেকে 93% পানি থাকে।
আর রক্তকণিকা হচ্ছে রক্তরস বাদে বাকি যে উপাদানগুলোর নাম রক্তকণিকা। এই রক্তকণিকা বেসিক্যালি তৈরি হয়ে আসছে তোমার এই যে আমাদের হাড্ডির ভেতরে যে রক্তকণিকা তিনটায়, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, পরীক্ষা যদি আসে এগুলো তৈরি হয় কোথায়? অস্থি মজ্জায়। অস্থি মজ্জা বাংলা শব্দ, ইংলিশটা তোমরা হয়তো চেনো, বন মেরু বলে, বন মেরু। দেখবে যে গরুর ঠ্যাং চুষে চুষে খাচ্ছ, মুরগির ঠ্যাং চুষে চুষে খাচ্ছ, ভেতর থেকে ক্যালসিয়াম বেরোচ্ছে, তোমরা বলছো মাল বেরোচ্ছে, ক্যালসিয়াম বেরোচ্ছে, আসলে ভাই এটা হচ্ছে বন মেরু। এই বন মেরু অস্থি মজ্জা, ওই অস্থি মজ্জার মধ্যে তৈরি হয় রক্তকণিকা, অস্থি মজ্জায় তৈরি হয়। আমার কলমের কালি শেষ। অস্থি মজ্জায় তৈরি হয়। বললাম আশেপাশে কেউ আছে আমাকে মার্কার দিয়ে যাইও। ফার্মের আশেপাশে কেউ আছে তো দিল না, তো তা না দিলে কি করে, এইভাবে চালাইতে হবে। অস্থি মজ্জায় তৈরি হয়, অস্থি মজ্জায় তৈরি হয়। কোনটার কথা বলেছি বলো? এই যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। এরপরে বললাম যে আরবিসির কাজ কি? প্রধান কাজ অক্সিজেন আর গ্লুকোজ পরিবহন করা। নিউক্লিয়াস নাই, রক্ত তুমি দান করলে 6 মাস পর পর দান করতে পারো, কারণ 4 মাস পর পর তোমার ব্লাড সেল এমনি ভেঙে যাবে, আরবিসি ভেঙে যাবে, থাকবে না, 120 দিন আয়ুষ্কাল। নিউক্লিয়াস নাই। ডাব্লিউবিসির ক্ষেত্রে বলছি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ ঘোষণা করে একটা ডাব্লিউবিসি, তাই আমাদের সহজে অসুখ হয় না। আমাদের কোনো ভ্যাকসিন, কোনো মেডিসিন, কোনো অ্যান্টিজেন রোগ সারানোর ক্ষমতা রাখে না। এইগুলা করে কি ডাব্লিউবিসির ক্রিয়া ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তখন ডাব্লিউবিসি করে অ্যাটাক 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 করে জীবাণুর বিরুদ্ধে, জীবাণু হেরে যায়, রোগের গল্প শেষ। আর যদি আমাদের ডাব্লিউবিসি হেরে যায় তাহলে সংশ্লিষ্ট জীবাণু আমাদের মধ্যে রোগের সৃষ্টি করে। কিন্তু ডাব্লিউবিসির পরিমাণ যদি বেড়ে যায়, খুশি হওয়ার কারণ নেই, ব্লাড ক্যান্সার হতে পারে বা লিউকেমিয়া হতে পারে। কথা কি বোঝা গেছে? বললাম প্লেটলেটস বা অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আমি বলেছি এটা স্পেশালিটি, তোমরা জানো রিসেন্ট চলতেছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু যদি তোমার হিমোরেজিক ডেঙ্গু হয়, রক্তক্ষরণ হবে। কেন রক্তক্ষরণ হবে? কারণ রক্ত জমাট বাঁধে যেটা, সেটার পরিমাণ কমে যাবে। এই অনুচক্রিয়ার পরিমাণ কমে গেলে রক্ত জমাট বাঁধবে না, তখন শরীরের সমস্ত ফুটা ফোড়া হয়ে রক্ত বের হওয়া শুরু হবে, তখন তোমাকে রক্ত দিয়ে বাঁচাতে হবে। আশা করি একটু বোঝা গেছে। একটু যারা বুঝতে পেরেছো তারা ইয়েস কনফিডেন্টলি কমেন্ট করো এবং 10 জনকে শেয়ার করো। আই চ্যালেঞ্জ উইথ ইউ, আমি সবসময় বলি যে টপিকে বোঝাবো তুমি বুঝবা, তুমি কোন সাবজেক্টে, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে পড়াচ্ছি, আমি তোমাকে ধরে নিচ্ছি তোমরা সবাই মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট। এই মুহূর্তে আমার সামনে যারা সবাই মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, সুতরাং তুমি ইতিহাসে পড়াশো না, আরবি সাহিত্য পড়াশো, আই ডোন্ট কেয়ার। বাট আই হ্যাভ এ রিকোয়েস্ট, প্লিজ প্রত্যেকে অন্তত 10 জনকে শেয়ার করো, এবং ক্লাসটা কেমন লাগতেছে বা কোন পথে আমরা আগাচ্ছি প্লিজ কমেন্ট করো। একটু কি বোঝা গেছে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো কমেন্ট করো, ইয়েস অর নো। ক্যামেরাটা একটু ডানে চাপালে পুরো বোর্ডটা দেখা যাচ্ছে। বেশি লিখিনি, আচ্ছা ঠিক আছে। অপারেটর নাই ভাই, নিজে নিজে এসে দেখি, নিজে নিজে এসে দেখি, তো নিজে নিজে এসে দেখি, নিজে দুজন মানুষ থাকি। নো স্যার, অলওয়েজ খাতা নিয়ে বসি। গুড, থ্যাংক ইউ। এগুলো ডাউনলোড করা যাবে কিভাবে আমি জানি কি, তুমি বোঝো এখন কিভাবে কি ডাউনলোড করবা। গ্রুপে জয়েন থাকলে গ্রুপে থাকবে, গ্রুপ থেকে আমি ডিলিট করি না। ওকে গুড। সাউন্ড শুনতে পাচ্ছ সবাই তো? ক্লিয়ার? একটু যতক্ষণ ক্লাস করাইলাম সবাইকে ক্লিয়ার? একটু কি বুঝতে পেরেছো? ওকে, একটু কমেন্ট দেখি। আসতে দেরি করে ফেলছি স্যার। দেরি করে ফেলে তোমাকে স্টার্টিং শুনতে হবে, স্টার্টিংটাই তো মেইন, স্টার্টিংটাই তো মেইন। ইশরাত জাহান, স্টার্টিংটা আবার শুনে নেবা, স্টার্টিংটাই মেইন আমার যে কোনো ক্লাস। স্টার্টিংটা যারা ভালো শুনবে তারা ওই সাবজেক্টের দক্ষ, যে টপিক আমি পড়াবো ইনশাল্লাহ। ওকে ইয়েস। আর কই কমেন্ট কই? আর শেয়ার করছো তোমরা প্রত্যেকে 10 জন করে শেয়ার করতে বলছি। মিলন 10 জনকে শেয়ার করতে বলছি। কামরুন নাহার 10 জনকে শেয়ার। প্রভাত ফেরি বিপ্লব, এই ধরনের নামগুলো একটু চেঞ্জ কর। প্রভাত ফেরি বিপ্লব প্লিজ, একজন বিশেষ ক্যাডারের নাম প্রভাত ফেরি বিপ্লব হতে পারে না। নাম চেঞ্জ করো ভাই, নিজের নাম মা বাবা আগেকার রাখছে, স্পষ্ট রেখে দিবা, তোমার যা নাম তাই, এটা তোমার পার্সোনালি শোনাপ করে। ওকে রফিকুল ইসলাম রফিক, ওকে থ্যাংক ইউ। আরও কেউ কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। ক্লাস হবে, আমি তো কথা দিচ্ছি তোমাকে, এখানে তুমি বুঝবাই তুমি কোন সাবজেক্ট স্টুডেন্ট, এটা মোটেই কোনো ব্যাপার না। এখন তুমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, আমি তোমাকে বোঝাবো। আর এখানে রেকর্ড তো থাকবেই, রেকর্ড তো থাকবেই, সুতরাং তুমি আবার স্টার্টিং থেকে শুরু করবে, আবার পড়বে। সবাই শেয়ার করছো? অন্তপক্ষে 10 জন করে তোমাদের গ্রুপে শেয়ার করো, 10 জন মিনিমাম তোমাদের ফ্রেন্ডদেরকে। আমি তোমাদেরকে বলি, শোনো, এইখানে যখন গ্রুপে এখন মনে করো যে তোমার 4,000 কত যেন মেম্বার হয়েছে আমাদের এই 17 দিনে, 1 তারিখ থেকে ক্লাস শুরু করেছে, আজকে 17 তারিখ। এটা যখন 4 লক্ষ হবে তখন তোমার হাবিব স্যার আরও বেশি পটেনশিয়াল তোমাদের জন্য হবে, এটাই স্বাভাবিক। স্টার্টিং মিস করেছো আরাফাত, অবশ্যই স্টার্টিংটা শুনবা, স্টার্টিংটাই মেন।
সুতরাং এই গ্রুপের মেম্বার যত বাড়াবে তোমাদের ক্লাসের গুণগত মান তত বৃদ্ধি পাবে। বক্তা সবসময় বেশি মানে অডিয়েন্সের সামনে বক্তৃতা দিতে মজা লাগে, এটাই স্বাভাবিক। যেহেতু আমি এভাবে আগে শুরু করি নাই, এটা 1 তারিখ থেকে আমার এই গ্রুপের মানে ক্লাস রানিং করলাম। এটা অনেক আগে একটা গ্রুপ খোলা ছিল কিন্তু অ্যাক্টিভ ছিল না, অ্যাক্টিভ হয়েছে এই 1 তারিখ থেকে চলতেছে। 17 দিনে 4000 প্লাস মেম্বার হয়েছে। তোমরা যদি প্রত্যেকেই তোমাদের নিজ নিজ জায়গা থেকে একটু হেল্প করো, গ্রুপটা অনেক সমৃদ্ধ হয় এবং ক্লাসের কোয়ালিটি, তোমরা আমাকে যতটুকু চিনতেছো যে সাবজেক্ট যে টপিকে ক্লাস নেই, ড্যাম শিওর থাকতে পারো তুমি যাকে ইনভাইট করবা সে অখুশি হবে না। সবাই একটু শেয়ার করে দাও, মানুষ শিখুক, শিখলে তো ভাই আমাদের কোনো লস নাই বা তোমারও কোনো লস নাই। আর তুমি যদি অন্যকে হেল্প করো, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাও তোমাকে হেল্প করবে, এটাই স্বাভাবিক। এই রুচিবোধ থেকেই আমি কাজ করার চেষ্টা করি, তোমরাও কাজ করো। ঠিক আছে, তা আমরা আবার ক্লাসে ফিরে যাই। এতক্ষণ যা পড়াইছি তা বোধহয় বুঝতে পেরেছো নাকি? তো যাই হোক, মানে এই পর্যন্ত গেল, আমরা আরেকটু আগাবো এবার। এইগুলা গল্প শেষ, আমি কিন্তু বোর্ড ক্লিয়ার করবো। বোর্ড ক্লিয়ার করি, তাহলে বোর্ড ক্লিয়ার করলে এখন বলবো ফাংশন অফ ব্লাড বা রক্তের বৈশিষ্ট্য, বলবো রক্তের বৈশিষ্ট্য। ফিচার অফ ব্লাড বলি, ফাংশন না বলে ফিচার বলি, রক্তের বৈশিষ্ট্য। তো তোমাদেরকে বলেছি রক্তের বৈশিষ্ট্য, রক্তের বৈশিষ্ট্য, রক্তের বৈশিষ্ট্য যদি কিছু স্পেসিফিক বাক্য আছে পরীক্ষা, এগুলো খুব আসে, 8-10টা বাক্য মনে রাখবা। তো রক্তের বৈশিষ্ট্য তোমাকে যদি বলি ভাই রক্তের রং কেমন, লাল, কেন, হিমোগ্লোবিনের জন্য, তাই না? তাহলে 1 নম্বর পয়েন্ট ওইটাই মনে রাখো, রক্তের বৈশিষ্ট্য নাম্বার 1 দেখো, রক্তের রং বা বর্ণ লাল হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের জন্য, হিমোগ্লোবিন, এখান থেকে হিমোগ্লোবিন শব্দটা বাংলায় লিখলে এরকমই লিখবা। হিমোগ্লোবিনের কারণে রক্তের রং কি লাল, হিমোগ্লোবিনের কারণে কি হয়, লাল হয়। রক্তের রং লাল কেন, তোমাকে যদি বলে কি বলবো বলো, হিমোগ্লোবিনের কারণে। আচ্ছা, এরপরে যদি বলা হয় রক্তের মধ্যে একটা ধাতু থাকে, বলতো ধাতুটার নাম কি? রক্তের মধ্যে ধাতু থাকে, কি নাম বলো? রক্তের মধ্যে যে ধাতু থাকে তার নাম কি বলো? রক্তের মধ্যে ধাতু থাকে তার নাম কি? আয়রন। আয়রন, রক্তের মধ্যে আয়রনের ঘাটতি হলে তোমার অ্যানিমিয়া হয়ে যাবে, অ্যানিমিয়া। এখন লোহা, বাবা লোহা, এই লোহা কামড়ায় খাওয়া নাকি, এই লোহা খাওয়া নাকি? এটা কিন্তু বিশুদ্ধ আয়রন নয়। এখানে আছে, এটা হচ্ছে কাস্ট আয়রন বা ঢালি লোহা, এখানে আছে সিলিকন, এখানে আছে ফসফরাস, এখানে আছে ম্যাঙ্গানিজ, এখানে আছে কার্বন। যে খাবার কাটলে বটি বা চাকু কালো হয়ে যাবে, বুঝতে হবে সেই খাবারের মধ্যে কি আছে, আয়রন আছে। সুতরাং মনে করো পেয়ারা, কাঁচকলা, পালং শাক, কচু শাক, কচু বেশি করে, কচু আমি সবসময় খাইতে বলি বেশি করে কচু শাক খাবা। কচু শাক, বিভিন্ন কচু শাক, কচু শাক যত কচু, ওল কচু, দুধ কচু, পানি কচু, কোনো ব্যাপার না। যে খাবার কাটলে বটি কালো হয়ে যায়, বুঝতে হবে সেই খাবারের মধ্যে কি আছে, আয়রন আছে। কারণ সকালে আপেল কেটে রাখছো, বিকাল হইতে হইতে স্যার আপেল তো কালো হয়েছে, আপেল আর নো, আপেলে কোনো আয়রন নেই। অর্থাৎ আপেল খাবার কালো হতে বলে নেই, বলছি বটি বা চাকুটাই কালো হয়ে যাবে, বুঝতে হবে সেখানে কি আছে, আয়রন আছে। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? এখন তাহলে অসুস্থ ব্যক্তি, কেউ অসুস্থ, তাহলে ওকে দেখতে গেলে কি নিয়ে যাবা, আপেল নাকি এগাটি কচু? এগাটি কচু বানিয়ে নিয়ে যাবা, তবে অবশ্যই হেলমেট পরে যাওয়া, পিপি পরে যাবা, না হলে কিন্তু জুতা পিঠা করে মেরে যাবে। কিন্তু উনি তো জানে না আসলে, কারণ কচুতে যা আছে আপেলের চেয়ে পুষ্টিগুণ কচুতে বেশি আছে, কারণ কচুর মধ্যে কি আছে, আয়রন। সুতরাং 2 নম্বর বাক্য যে বলেছি রক্তের মধ্যে আয়রন বা লৌহ নামক ধাতু আছে, আয়রন বা লৌহ নামক ধাতু আছে কোথায়, রক্তের মধ্যে। 3 নম্বর কথা, রক্তের মধ্যে একটা লিকুইড আছে, তরল পদার্থ, যার কারণে তরল রক্ত তরল থাকে। মনে করো সাইবেরিয়া, এখানে এমনও হয় মাঝে মাঝে টেম্পারেচার -70, -80, কই ওরা তো মরে না। সব লোক কি সাইবেরিয়া মাঝে আছে? আমেরিকার কথা বলে, আমেরিকায় তো শীতকালে হয় -30, কানাডায় -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বসে, এমনও জায়গা আছে। রাশিয়ায় হয়, মঙ্গোলিয়াও হয়। তো ওরা সব কি মারা যায়? যায় না। কারণটা কি, -40 হলে তো সবাই রক্তের মধ্যে বরফ হয়ে যাওয়ার কথা, কারণ জিরোতেই রক্ত বরফ হবে। বরফ হয় 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। সেখানে -40 মানে কি বরফের থেকে আরো 40 ডিগ্রি কম, তার মানে কি অনেক বেশি গাঢ় হবে। বরফের স্টার্টিং গল্প জিরোতে, -1 আরো বরফ, -2 আরো বরফ, -3 আরো বরফ, -40টা রক্তের মধ্যে সব রক্ত, তরল রক্ত যদি বরফ হয়ে যায় তো মানুষ তো মারা যাবে। মরে না, যে কারণে রক্তের মধ্যে একটা তরল পদার্থ আছে, যার কারণে তরল রক্ত তরণ থাকে, তার নাম হেপারিন।
রক্তের মধ্যে একটা পদার্থ আছে, হেপারিন নামক পদার্থ আছে। হেপারিন, এই হেপারিন থাকার কারণে তরল রক্ত তরল থাকে। রক্তের মধ্যে একটা পদার্থ আছে যেটাকে কি বলছি, হেপারিন। হেপারিন থাকার কারণে কি বলেছি, তরল রক্ত তরল থাকে। হেপারিন, হেপারিন। ওকে, নাম্বার 4, এই রক্তের মধ্যে বৈশিষ্ট্য, অ্যাসিডীয় বৈশিষ্ট্য, ক্ষারকীয় বৈশিষ্ট্যর মাত্রাটা কেমন? এটাকে বায়োলজিক্যাল সায়েন্সের ভাষায়, কেমিস্ট্রির ভাষায় বলা হয় পিএইচ। পিএইচ, পাওয়ার অফ এইচ, পাওয়ার অফ এইচ, ইটস স্কেল। এটাকে স্কেলের নাম। তোমার পরীক্ষা আসবে পিএইচ কি, এটা একটা স্কেলের নাম পিএইচ। এটাকে কেমিস্ট্রি ভাষায় বলা হয় হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তো সব লগারিদম ফগারিদম তুমি কিছু বুঝবা না। নর্মালি মনে রাখো যে পৃথিবীতে পদার্থ 3 প্রকার আছে। কিছু পদার্থ অ্যাসিডিক, কিছু পদার্থ ক্ষারকীয়, কিছু পদার্থ লবণাক্ত। তো এমন অবস্থায় এইগুলার মাপার জন্য যে স্কেল আছে, অ্যাসিডীয় পদার্থের অ্যাসিডীয় মাত্রাটা কেমন, বা ক্ষারকীয় মাত্রাটা কেমন, অথবা লবণাক্ততা কেমন, এই মাপার জন্য অ্যাসিডীয় মাত্রা, ক্ষারকীয় মাত্রা, এই লবণাক্ততা মাপার জন্য যে স্কেলটা ব্যবহৃত হয় তার নাম কি পিএইচ স্কেল। হ্যাঁ, তো এই পিএইচ, রক্তের পিএইচ হচ্ছে 7.4। স্কেলটা এমন, এই স্কেলটা সাধারণত 14 দাগ দেওয়া থাকে, 14 দাগ। এটা 0 থেকে শুরু, 1 2 3 4 5 6 7, 7 8 9 10 11 12 13 14, 14। যদি কোনো পদার্থের মান 0 থেকে 7 মধ্যে হয় তখন তাকে বলে অ্যাসিডিক, বা বাংলায় বলবা অম্লীয়। যদি 7 থেকে 14 হয় তখন তার নাম হচ্ছে বেসিক বা ক্ষারকীয়। ক্ষারকীয়, এই চিত্রটা হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেল, এটা হচ্ছে পিএইচ স্কেল। তা দেখো 7.4 যদি হয় তাহলে 7-এর কি বেশি, 7-এর বেশি মানে কি ক্ষারকীয় বা বেসিক। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? 7-এর বেশি, মানুষের রক্তের পিএইচ কি 7-এর বেশি, তো 7-এর বেশি মানে কি বেসিক বা ক্ষারকীয়। যদি বরাবর 7 হতো তাহলে হয়তো নিউট্রাল বা কি নিরপেক্ষ। আমার কলমে একদম কালি নেই, যাই হোক আজকে একটুকে চালাই, পরে দেখা যাবে। নিরপেক্ষ, আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? তাহলে 7 যদি বরাবর হইতো তাহলে নিরপেক্ষ বলতাম, 7-এর বেশি তাই কি বেসিক। এটা গেল আমাদের 4 নম্বর কথা। তাহলে মানুষের রক্তের পিএইচ 7.4। তাহলে 5 নম্বর কথা বলবো কি, মানুষের রক্ত কি ক্ষারকীয়। মানুষের রক্তের প্রকৃতি কি, প্রকৃতি কি ক্ষারকীয়। প্রকৃতিটা কি, প্রকৃতি কি ক্ষারকীয়। প্রকৃতি বা টেস্ট কিন্তু লবণাক্ত, কিন্তু নেচার বা প্রকৃতি ক্ষারকীয়, যেহেতু 7-এর বেশি। নাম্বার 6, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। 5 থেকে 6 লিটার। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এটাতে রক্ত কারো একটু বেশি থাকে, কারো একটু কম থাকে। তো রক্তের যে চাপ, বিপি ব্লাড প্রেশার, এই বিপিটা পরিমাপ করা হয় যে যন্ত্র দিয়ে, তার নাম কি বলো, স্ফিগমোম্যানোমিটার। 7 নম্বর বাক্য। তাহলে রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার। এটা একটু কালি থাকা দরকার ছিল। স্ফিগমোম্যানোমিটার, দেখো স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার, এটা হচ্ছে কালি নেই, বুঝে নাও। স্ফিগমোম্যানোমিটার, রক্তচাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে বলে কি স্ফিগমোম্যানোমিটার। হ্যাঁ, FE এর সংকেত, ঠিক। সংকেত বলা মানে প্রতীক বলতে হয়, প্রতীক। FE হচ্ছে আয়রনের প্রতীক। আচ্ছা ঠিক আছে, স্ফিগমোম্যানোমিটার। ওগুলো কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। যার যে কমেন্ট আছে মানে করে রাখো, প্রশ্ন তোমার করে রাখো, পরে আমি ভিডিও শেষ করে এমনি তোমার কমেন্টের উত্তর দিয়ে দেবো। স্ফিগমোম্যানোমিটার, রক্তচাপ পরিমাপ যন্ত্রের নাম কি বলছি বলে, স্ফিগমোম্যানোমিটার। আচ্ছা, এই স্ফিগমোম্যানোমিটারে দাগ কাটা আছে, দাগ। যদি তোমার কখনো দাগটা নর্মাল স্বাভাবিক রক্তচাপের যে প্রেশার, ওই মানে বিপি ব্লাড প্রেশার, এটার কারণে দাগের কাঁটাটা চেঞ্জ হয়। তো যদি স্বাভাবিক রক্তচাপ নাম্বার 8 নম্বর বাক্যে আসি আমরা। বাক্য নম্বর 8 যদি বলি, তাহলে স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 80 থেকে 120। 80 থেকে কত, 120। কোথায়? স্ফিগমোম্যানোমিটারে। স্ফিগমোম্যানোমিটারে যে দাগ কাটা থাকে ওইটাই স্বাভাবিক রক্তচাপ 80 থেকে কত, 120। 80-র কম যদি হয় তখন তুমি তাকে কি বলবে,
লো প্রেশার। আর 120-এর বেশি যদি হয় তখন তাকে তুমি কি বলে হাই প্রেশার। সিম্পল। তাহলে রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি বলছি, মানে ওইটার স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 80 থেকে কত 120। নাম্বার 9, 9 বাক্য। এখন এই যে রক্তের গ্রুপ প্রধানত কয়টি? 4টি। রক্তের গ্রুপ প্রধানত কয়টি হলো? 4টা। সবাই জানো রক্তের গ্রুপ কয়টি? 4টি। এ বি, এ বি ও। এদের মধ্যে প্লাস মাইনাস থাক। রক্তের গ্রুপ প্রধানত 4টি, এ বি, এ বি ও। কয়টি হলো? 4টি। এদের মধ্যে প্লাস আছে মাইনাস আছে। তো প্লাস মাইনাস থাকলেও মনে রাখো রক্তের গ্রুপ প্রধানত কয়টি বলছে? 4টি। এটা বলছি স্বাভাবিক রক্তচাপ মানুষের 80 থেকে কত 120। 9 নম্বর বাক্য বলছি রক্তের গ্রুপ প্রধানত 4টি, কোথায়? এ বি, এ বি, এ বি ও, প্লাস মাইনাস। এর মধ্যে মনে রাখবা যে সমস্ত ছেলেরা তোমরা আছো তাদের রক্তের গ্রুপ পজিটিভ, যে কোনো পজিটিভ, এ পজিটিভ হও, বি পজিটিভ হও, ও পজিটিভ হও, যে কোনো এ বি পজিটিভ। পারতপক্ষে খেয়াল করবে যে একই গ্রুপে তোমার গ্রুপের যেন তোমার বউটা নেগেটিভ না হয়। মনে করো যে তোমার রক্তের গ্রুপ ও পজিটিভ, তো তোমার বউ কি না হওয়া ভালো? ও নেগেটিভ। আমি স্যার আমি তো আগে জানতাম না, এখন প্রেম প্রীতি করে ফেলছি, এখন কি হবে? বাদ দিত, কোনো ব্যাপার না। কারণ ভবিষ্যৎ চিন্তা করলে বাদ দেওয়া হবে। আর যদি মনে করো না স্যার সম্ভব না, তাহলে আর কি ভ্যাকসিন নিতে হবে। এখন ভ্যাকসিন পাওয়া যায়। আরএস ফ্যাক্টরের সমস্যা হতে পারে, বাচ্চা কাচ্চা হওয়ার সময় থ্যালাসিমিয়া, এনিমিয়া, এরকম জেনেটিক ডিজঅর্ডার সম্পন্ন অটিস্টিক বাচ্চা হতে পারে, নানান সমস্যা হতে পারে। এই জন্য আরএস ফ্যাক্টরের সমস্যা অ্যাভয়েড করার জন্য এখন ভ্যাকসিন পাওয়া যায় যদিও, তারপরও তুমি ওষুধ দিয়ে সমাধান করতে যাবে কেন? নর্মালি প্রকৃতিগতভাবে তুমি সমাধান করার চেষ্টা করবা। তাই যে সমস্ত ছেলেদের রক্ত গ্রুপ পজিটিভ, তোমরা পারতপক্ষে তোমাদের একই গ্রুপের নেগেটিভ মেয়েকে বিয়ে না করাই ভালো, মানে বউ না বানাই ভালো। অর্থাৎ মেয়েরা যারা তোমরা নেগেটিভ গ্রুপ আছো, মনে করো তোমার রক্ত গ্রুপ ও নেগেটিভ বা এ নেগেটিভ বা এবি নেগেটিভ, তোমাকে যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে, প্রথম কাজ বলবা ভাই আপনার রক্ত গ্রুপ কি। যদি বলে তুমি যদি ও নেগেটিভ হও, যে ছেলে আসছে পাত্র সাহেবের রক্ত গ্রুপ ও পজিটিভ, জিজ্ঞাসা করলা যে ভাই আপনার রক্ত গ্রুপ কি? বললো ও পজিটিভ। বলো সরি আঙ্কেল আপনার সঙ্গে হবে না। ভাই থেকে দ্রুত আঙ্কেলে কনভার্ট হয়ে যাবা। কথা কি বুঝো নাই? আমার কথা হচ্ছে একই গ্রুপের হাজবেন্ড পজিটিভ এবং ওয়াইফ নেগেটিভ না হয় ভালো। তাহলে নাম্বার 10 ওইটাই লিখবা যে একই গ্রুপের হাজবেন্ড পজিটিভ, একই গ্রুপের পজিটিভ, এটা হচ্ছে হাজবেন্ড, হাজবেন্ড পজিটিভ আর ওয়াইফ নেগেটিভ না হয় ভালো। একই গ্রুপের হাজবেন্ড পজিটিভ এবং ওয়াইফ কি বলেছি? নেগেটিভ না হয় ভালো। বোঝা গেছে কথাটা? এটা হচ্ছে কথা। একই গ্রুপের, অন্য গ্রুপ হলে সমস্যা নেই। এখন তুমি ও পজিটিভ, তোমার বউ হচ্ছে এ নেগেটিভ, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনি বলতে পারছেন আমিও পজিটিভ আমার বউ পজিটিভ, তাহলে কি হবে? কোনো সমস্যা নাই, পুরো ক্রিকেট টিম বানায় ফেলবো আম্পায়ার সহ 13-14 জন। বুঝো নাকি? এখন তুমি যে বলো স্যার যদি ব্যাপারটা উল্টো হয়, হাজবেন্ড নেগেটিভ আমি ওয়াইফ পজিটিভ, তাহলে কি হবে? কোনো সমস্যা নেই, তবু কোনো সমস্যা নেই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একই গ্রুপের হাজবেন্ড পজিটিভ এবং ওয়াইফ নেগেটিভ হলে এই ধরনের সমস্যা হতে পারে। আশা করি উত্তরটা পেয়েছো। লাস্ট কথা আরেকটা বলবো, এই ক্রাইসিস মোমেন্টে রক্ত খোঁজার সময় থাকে না। মনে করো তুমি হচ্ছে এ পজিটিভ, বাট তোমাকে অ্যাক্সিডেন্ট করেছো, তুমি এই মুহূর্তে রক্ত না দিলে তোমাকে বাঁচানো যাবে না। তোমাকে এখন এ পজিটিভ রক্ত খুঁজে তোমাকে দিতে কাজে সারা। এ পজিটিভ রক্ত কই পাওয়া যাবে? এই জন্যই তোমাকে রক্ত না দিলে তুমি বাঁচবে না। তাই ক্রাইসিস মোমেন্টটা ওভারকাম করাবে ও ও নেগেটিভ হলে ভালো হয়। স্পেসিফিক যদি অ্যান্টিজেন নেই, তো পরীক্ষা আবার ওরকম নেগেটিভ বলে না, পরীক্ষায় বলে যে সার্বজনীন দাতা গ্রুপ কি, তখন বলবা ও। কি বলবা? ও। কি বলবা? ও। যদিও বই পুস্তকের মধ্যে ও পজিটিভ লেখা আছে, ওটা এমনি আন্দাজে লেখছে, আসলে ব্যাপারটা হবে ও নেগেটিভ। তবে পরীক্ষায় নেগেটিভ পজিটিভ কোনো কিছু মেজার করার দরকার নেই, পণ্ডিতের দরকার নেই। তোমার পরীক্ষায় যদি আসে সার্বজনীন দাতা রক্ত গ্রুপের নাম কি, কি বলবা? ও। ক্লিয়ার? তাহলে সার্বজনীন দাতা গ্রুপ, এটা 9 নম্বর 10 নম্বর বাক্য করেছে। আমরা এখন 11 নম্বর বাক্যে চলে যাবো। 11 কোন দিকে লাগবো? আচ্ছা এখানে লিখি 11। 11 হচ্ছে সার্বজনীন দাতা ও। ও 12 নম্বর বাক্য, তাহলে অবটমিক গঠন। গ্রহীতা কি হবে? গ্রহীতা, গ্রহীতা সার্বজনীন গ্রহীতা মানে যেটা গ্রহণ করে। ক্রাইসিস মোমেন্টে খালি ও লাগবে না, ও এ বি সি ডি ই এফ জি এস কোনো ব্যাপার না, যে কোনো গ্রুপে রক্ত দিলে সে নিতে পারে। এই সার্বজনীন গ্রহীতা বলা হয় এ বি। এ বি
আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? আর এই যে রক্ত সংবহন তন্ত্রের, গতদিনই বলেছিলাম রক্ত, এই টোটাল রক্ত, সর্বজনীন দাতা ও আর গ্রহিতাকে বলছি টোটাল রক্তকে পুরো বডিতে নিয়ে যায় দুই ধরনের রক্তনালী, একটা ধমনী, একটা হচ্ছে শিরা। তো ধমনীর সাহায্যে রক্তটা চলে যায় পুরো বডিতে। ধমনী 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 মানে মোটা, যেগুলো মোটা রক্ত সংবন্ধনকে মেনটেন করে কে? হৃৎপিণ্ড, পাম্পিং করে। ধমনী হচ্ছে মোটা, এই মোটাগুলো, এই মোটাটার নাম ধমনী। এটার সাহায্যে অক্সিজেনকে পুরো বডিতে নিয়ে যায়। তার মানে ধমনী কাকে বলে? তাহলে যে সমস্ত রক্তনালী দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় সেটার নাম কি? ধমনী। আর এটা একটু আকারেও কি বড় হয়, মানে মোটা হয়, প্রস্থচ্ছেদটা বড় হয় ধমনী। আর যে সমস্ত রক্তনালী দিয়ে কার্বন ডাই অক্সাইড রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, সেগুলোকে বলে শিরা। তাহলে পাম লাম ডাব লাম ডাব লাম ডাব, একবার টেনে নিল একবার ছেড়ে দিল, একবার টেনে নিল একবার ছেড়ে দিল, টেনে নিল ছেড়ে দিল, টেনে নিল ছেড়ে দিল, টেনে নিল ছেড়ে দিল, টেনে নিল ছেড়ে দিল, চলতেছে হৃৎপিণ্ডে। এই হৃৎপিণ্ডে লাম ডাব করতেছে দুই ধরনের রক্তনালীর সাহায্যে। এই টোটাল সাউন্ড মানে সার্কুলেশন হচ্ছে পুরো বডির মধ্যে দুই ধরনের রক্তনালী, একটা ধমনী একটা শিরা। তো ধমনীর সাহায্যে রক্ত অক্সিজেনযুক্ত রক্তকে পুরো বডিতে ছড়িয়ে দেয়, পাশাপাশি পুরো বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত গ্রহণ করে শিরার সাহায্যে। ধমনী আর শিরার পার্থক্যটা বোঝা গেছে কিনা? তাহলে ধমনী হচ্ছে একটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রে ওটা বেশি, অক্সিজেন যুক্ত রক্তকে নিয়ে যায়। আর শিরা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে ওটা একটু ছোট ছোট শিরা, সেই শিরা, এই যে এগুলো শিরা, এগুলো শিরা, এগুলার সাহায্যে তোমার কার্বন ডাইঅক্সাইড রক্ত হৃৎপিণ্ডে চলে আসে। এবার হৃৎপিণ্ড সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ফুসফুসকে দিয়ে দেয়, ফুসফুস সেরা নিঃশ্বাসের সাথে বের করে দেয়। অনেকক্ষণ কথা হলো, মোটামুটি 1 ঘন্টার মতন। আমি ড্যাম শিওর যারা এতক্ষণ ছিল সবাই বুঝতে পেরেছো এই রক্ত এবং রক্ত সংবহন তন্ত্র এবং রক্তের প্রেক্ষাপট, রক্তের ইম্পর্টেন্সি, এটার ফিচার, এটার এলিমেন্ট বা উপাদান, কম্পোনেন্টস, যে ভাষায় বলো, পুরো রক্তের 14 গোষ্ঠী বর্ণ হয়েছে। সুতরাং তুমি যদি মনে করো যে তোমার জন্য হেল্পফুল, আমার সব সময়কার কথা, নিজে শিখলে হবে, অন্যকে শেখানোর সহায়তা করবে এবং গ্রুপটাকে ছড়িয়ে দাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর সত্যতার সাথে থাকবে, মনে রাখতে হবে আদর্শের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। হয়তো সামর্থ্যের কারণে অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু আদর্শের সাথে কম্প্রোমাইজ করা যাবে না, আদর্শের। সুতরাং তুমি তোমার জায়গায় ফিক্সড, তোমার বাবা মায়ের কষ্টার্জিত অর্থকে সম্মান করতে শেখো, স্যালিউট করতে শেখো। তোমার গ্রামের এই পা ফাটা বাপটা, হাত ফাটা বাপটার পা হাতকে সম্মান করো। তোমার মায়ের হাতের নখের নিচে দেখবা কাটা, এদের কষ্টার্জিত তিল তিল করে ঘামে কষ্টার্জিত টাকাটাকে মূল্য দিয়ে শেখো। সুতরাং 3 বছর নয়, 6 মাস থেকে 1 বছরের মধ্যেই চাকরির প্রিপারেশন চাই। তুমিই পারবে, শুধু জেগে উঠতে হবে রবির মতন, ইয়াস আই ক্যান ডু, দুনিয়া তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছো? প্রত্যেকে ভালো থাকো। এটা আবার দেখবা ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম থেকে আবার দেখবা, লাস্ট পর্যন্ত 2বার দেখবে, দিয়ে তোমার ওয়ালে রেখে দিবে। গ্রুপটাকে শেয়ার করো, সেফ থাকো, বাসার বাইরে যাবে না, ওকে? আর রাজাবাজার ফার্মের আশেপাশে যে কেউ থাকো আমাকে একটা মার্কার দিয়ে দিও, ওকে? থ্যাংক ইউ। গ্রুপে নক করবা, স্যার আমি এই আপনার আশেপাশে থাকি, মার্কার যদি থাকে আমাকে দিয়ে দিও, উপকার হোক। ক্লাস রুটিনটা কালকে আবার নতুন রুটিন দিয়ে দেবো। কালকে থেকে আমাদের এই মাসের রুটিন শেষ হয়ে গেছে, এই মাস বলতে আজ নেক্সট দিনকার রুটিন কালকে পর্যন্ত শেষ হয়ে, কালকে না পরশু দিন আর কি। তো কালকে আবার পরের সপ্তাহের রুটিন দিয়ে দেবো ইনশাল্লাহ। প্রতিবারের মতন ম্যাথ দিয়ে শুরু হবে, প্রথম 2-3 দিন ম্যাথ থাকবে, ম্যাথের পরে XYZ অন্য কথা। প্রত্যেকে ভালো থাকো, সাবধানে থাকো, ন্যায়ের পথে থাকো, সত্যের পথে থাকো, দেশকে ভালোবাসো হৃদয় থেকে, চাল চোরদেরকে ঘৃণা করো। প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা। তোমরা আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।